আজকে একটা খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব। তার নাম হচ্ছে গিয়ে ফাংশন। তো এখানে আমরা ফাংশন রিলেটেড যা কিছু আছে সব কিছুই আলোচনা করব ওয়ান বাই ওয়ান। এখানে এজেন্ডাতে আমরা দেখতে পারতেছি যে ফাংশন কি, ক্লাসিফিকেশন কিভাবে ডিফাইন করতে হয়, কিভাবে কাজ করে। তো ওয়ান বাই ওয়ান আমরা আলোচনা করব। ফার্স্ট অফ অল ফাংশনের ডেফিনিশনটা কি। তো বইতে যেভাবে ফাংশনের ডেফিনিশনটা দেওয়া আছে সেটা হচ্ছে গিয়ে a function is a self-contained program segment that carries out some specific well-defined task. ওকে, আমি একটু রিফ্রেশ করি, আসলে এত বড় করে দরকার নাই। A function is a code blocks or a code block, হ্যাঁ, a function is a code block that carries out some specific task. ওকে, তো মানে হচ্ছে গিয়ে একটা কোডের অংশ সেলফ কন্টেন্ট দিয়ে এখানে বোঝানো হচ্ছে যে সে নিজে নিজেই কাজ করতে পারে। নিজে নিজেই কাজ করতে পারে কি, তার কাজ করার জন্য যা যা দরকার তার মধ্যেই আছে সেলফ কন্টেন্ট। আলাদা একটা কোডের একটা ব্লক যে নিজে নিজে কাজ করতে পারে এবং কোনো একটা নির্দিষ্ট কাজ করে। ঠিক আছে, তো এই হচ্ছে গিয়ে তার ডেফিনেশন। আসলে এই ডেফিনেশন থেকে খুব বেশি কিছু বোঝা যাচ্ছে না। আমরা যখন এটার এক্সাম্পল নিয়ে আলোচনা করব তখন জিনিসটা ক্লিয়ার হবে। তো সাপোজ তুমি ফাংশনটাকে এইভাবে আমি এক্সপ্লেন করতে পারি, মানুষের সাথে এক্সপ্লেন করি। যে মনে করো আমি কোনো একটা কাজ করব বা কোনো একটা কাজ করাবো, এই জন্য আমি একটা ডেলিগেট বা আমি একজন পার্সনকে ডেলিগেট করে দিলাম। সে আমার এখন একটু বাজার করা দরকার, বাজারটা আমি করব না, আমি কাউকে দিয়ে করাতে চাচ্ছি। ঠিক আছে, তো আমি মনে করো আমার বাসায় যে কাজের ছেলে আছে তাকে বললাম যে একটা বাজারের লিস্ট দিয়ে দিলাম, হয়তো 3-4টা আইটেম আছে, এই বাজারের লিস্ট দিয়ে দিলাম, টাকা দিয়ে দিলাম, তাকে বললাম বাজারটা করে নিয়ে আসো। এখন সে বাজারটা করে নিয়ে আসলো, নিয়ে এসে বাজারটা আবার আমাকে আমার হাতে দিয়ে দিল। তো এই যে কাজটা করানো হইলো, এইটাকে ফাংশনের সাথে তুলনা দেওয়া যায়। এই যে ছেলেটাকে দিয়ে আমি কাজটা করালাম, এটাকে একটা ফাংশন আমি বলতে পারি। কারণ তাকে আমি কিছু একটা লিস্ট দিছি, কিছু টাকা দিছি, দেওয়ার পরে সে বাজার করে নিয়ে আসছে। তো সে বাজার করে নিয়ে আসছে, সে কোন মার্কেটে গেছে বা কিভাবে বাজার করছে, কিভাবে দরদাম করছে, বার্গেন করছে, এই কোনো জিনিসটাই কিন্তু আমাকে দেখা লাগলো না। সে তার মতো করে করে নিয়ে আমাকে দিয়ে আসলো। তো এটা এরকম হইতে পারে যে বাজার করার সার্ভিসও হইতে পারে, যে কোন একটা কোম্পানি হয়তো এরকম দিচ্ছে যে আমি বলে দিলে আমার বাজারগুলো করে দিবে। ঠিক আছে, তো এই জিনিসটাকে আমরা এইভাবে ফাংশনের সাথে তুলনা করতে পারি। তো একটা কংক্রিট এক্সাম্পলে আমরা আসতেছি, তার আগে একটু দেখে আসি। ফাংশন আমাদের দুই ধরনের আছে, একটা হচ্ছে কি ইউজার ডিফাইন্ড ফাংশন, একটা হচ্ছে কি লাইব্রেরি ফাংশন। লাইব্রেরি ফাংশন অলরেডি আমরা দুই একটা ইউজ করেছি, সেটা হচ্ছে কি স্ক্যানএফ, প্রিন্টএফ, এগুলো হচ্ছে কি লাইব্রেরি ফাংশন, বাট এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। শুরুতেই ফাংশন বুঝতে হলে আমাদেরকে ইউজার ডিফাইন্ড ফাংশন দিয়ে শুরু করতে হবে, কারণ এখানে আসলে ফাংশনটা ওয়েল ডিফাইন্ড থাকে। ইউজার ডিফাইন্ড ফাংশন মানে হচ্ছে কি ইউজার যা বানাবে, মানে প্রোগ্রামার হিসেবে আমি যে ফাংশনটা বানাবো। ওকে, তো ফাংশন কিভাবে লিখতে হয় আমি বলছি, যে কংক্রিট এক্সাম্পলের আগে একটু আমরা দেখি কিভাবে ফাংশনটা লিখতে হয়। তো ফাংশনের ডেফিনেশন বা ফাংশনের স্ট্রাকচার হচ্ছে কি এইরকম, যে প্রথমেই থাকবে, জাস্ট এ মোমেন্ট, ওকে, প্রথমেই থাকবে রিটার্ন টাইপ, দেন একটা ফাংশনের নাম, তারপরে প্যারামিটার লিস্ট, তারপরে ভিতরে থাকবে, ব্র্যাকেটের ভিতরে থাকবে ফাংশনের বডি। তো এগুলো দিয়ে আসলে কি মিন করতেছি, ফার্স্ট অফ অল ফাংশনের নামটা বলি। ফাংশনের নামটা হচ্ছে গিয়ে নর্মাল আমার ভেরিয়েবলের যেভাবে আইডেন্টিফায়ার লিখতাম, মানে ফাংশনের নেমটা হচ্ছে কি একটা আইডেন্টিফায়ার, যেভাবে ভেরিয়েবলের নাম লিখতাম ওইভাবেই ফাংশনের একটা নাম দিব আমি। ঠিক আছে, আইডেন্টিফায়ার লেখার যে নিয়মটা ছিল, নাম্বার দিয়ে শুরু হতে পারবে না, লেটার থাকবে, নাম্বার থাকবে, এরকম কিছু জিনিস। ওকে, দেন প্যারামিটার লিস্ট হচ্ছে ওই যে আমি যে এক্সাম্পলটা দিছিলাম যে বাজার করার জন্য আমি তাকে বাজারের একটা লিস্ট দেওয়া লাগতো, যে কি কি আইটেম আনতে হবে, টাকা দিয়ে দিতাম যে এই টাকা দিয়ে বাজার করবা। তো এই যে ফাংশনটা, ওই ফাংশনটার কাজ করার জন্য যেই ডেটাগুলো লাগে বা যে ইনফরমেশনগুলো লাগে সেগুলো আমরা প্যারামিটার লিস্টে দিয়ে দিব। ওকে, দেন হচ্ছে কি ফাংশনের বডি। এইখানে অ্যাকচুয়ালি কিছু স্টেটমেন্ট থাকবে, কিছু ক্যালকুলেশন থাকবে, যেভাবে ফাংশনটা কাজ করবে, যা কাজ করার সেটা এই বডিতেই কাজ করবে। কাজ করার পরে একটা রেজাল্ট রিটার্ন করবে। ওকে, ঠিক আছে, তুমি তাকে কিছু একটা করতে বলছো, যেমন আমি তাকে বলছিলাম বাজার করতে, বাজার করে সে নিয়ে আসছে, তার মতো করে বাজার করছে, করে সে বাজারটা আমাকে ফেরত দিবে। এটা হচ্ছে কি রিটার্ন করা। তো আমি তাকে কিছু দিলাম, সে আমাকে তারপরে আবার কিছু রিটার্ন করলো কাজ করার পরে। সো ওই যে রিটার্ন যেটা করবে, ওইটার যে ডাটা টাইপটা, সেটা হচ্ছে গিয়ে রিটার্ন টাইপ। তো এই হচ্ছে গিয়ে মোটামুটি ফাংশনের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্টস।
তো আমরা এক্সাম্পলে চলে যাই। এক্সাম্পলে চলে গেলে এটা একটু ভালো করে আমরা বুঝতে পারবো। আমাদের এখানে একটা আমরা মেইন লিখে রাখছি, অ্যাকচুয়ালি মেইনটাও একটা ফাংশন, এটাও ইজ ডিফাইন্ড ফাংশন বাট ফোর্সফুলি করতে হয়, সব পুরোটাই আমার ইচ্ছা মতো না। যেমন ইন্টিজার মেইন অ্যান্ড রিটার্ন 0, এই দুইটা কথা আমরা আগে থেকেই লিখে রাখছি বা এটা লিখতে হয় প্রত্যেকটা প্রোগ্রামে। তো আপাতত আমি যেটা করব, আমি আরেকটা প্রোগ্রাম লিখব, ঠিক আছে, আরেকটা ফাংশন লিখব, সরি প্রোগ্রাম না, আরেকটা ফাংশন লিখব। ফাংশনটা আমি চাচ্ছি যে একটা বৃত্তের ক্ষেত্রফল, একটা সার্কেলের ক্ষেত্রফল তৈরি করব, ঠিক আছে। সো একটা সার্কেলের ক্ষেত্রফল তৈরি করতে হলে আমি ফাংশনটার নাম দিলাম। এই ফাংশনটার কাজ হচ্ছে গিয়ে তাকে আমি যদি রেডিয়াস দেই তাহলে আমাকে এরিয়া দিয়ে দিবে। তাহলে ফাংশনটার নাম আমি দিলাম ক্যালকুলেট এরিয়া অফ এ সার্কেল, ঠিক আছে, একটু বড় হয়ে গেছে নাম বাট ইটস পসিবল। ওকে, তো তাকে যদি আমি একটা সার্কেলের এরিয়া ক্যালকুলেট করতে বলি, সার্কেলের এরিয়ার ইয়াটা কি ছিল, সূত্রটা কি ছিল, পাই আর স্কোয়ার। ওকে, তো পাই আর স্কোয়ারের জন্য আমাকে আর এর ভ্যালুটা মানে রেডিয়াসের ভ্যালুটা জানতে হবে। তো রেডিয়াস কি হইতে পারে, একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার হইতে পারে। সো আমরা ফ্লোটিং দিয়ে দিলাম, ফ্লোট বা ডাবল, যেটা আমরা ডাবল ইউজ করি বেশি প্রিসিশনের জন্য, রেডিয়াস। ওকে, এখন সে কাজ করার পরে আমাকে কি রিটার্ন করবে, মানে ক্ষেত্রফলটা কি হবে, ক্ষেত্রফলটাও একটা ডাবল টাইপেরই হবে। সো রিটার্ন টাইপে আমি দিয়ে দিলাম ডাবল, দেন একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে আমি এরিয়াটার সার্কেল কিভাবে এরিয়া ক্যালকুলেট করতে হয় সার্কেলের তার বর্ণনা দিব, বডিটা লিখব। ওকে, তো প্রথমে আমি একটা ডাবল ভ্যালু নিয়ে নিলাম, এরিয়া ইকুয়াল 2 পাই আর, সো সরি পাই 2 পাই আর না, এটা হচ্ছে সার্কামফারেন্স, পাই আর স্কোয়ার। সো পাই মানে হচ্ছে গিয়ে 3.141, আর স্কোয়ার মানে হচ্ছে রেডিয়াস ইন্টু রেডিয়াস, ঠিক আছে। দেন আমি যেটা করলাম রিটার্ন এরিয়াটাকে রিটার্ন করে দিলাম। এখন আমি চেক করে দেখব আমার ফাংশনটা ঠিকমতো কাজ করতেছে কিনা। তো ফাংশনকে কিভাবে কাজ করাইতে হয়, নেক্সট কোয়েশ্চন। আমরা একটা ওয়েল ডিফাইন্ড ফাংশন লিখে ফেলছি যে সার্কেলের এরিয়া ক্যালকুলেট করতে পারে। তো খুবই ছোট একটা ফাংশন, চাইলে এটা আরো অনেক বড় করে লেখা যায়। তো কাজ করানোর জন্য আমরা যেটা করতে পারি যে ফাংশনকে কাজ করাইতে হলে তাকে কল করতে হয়, ঠিক আছে, তাকে ডাকতে হয়, অ্যাক্সেস করতে হয়, দেন ফাংশনটা কাজ করে। তো আমি এখানে প্রথমেই একটা ডাবল এরিয়া নিয়ে নিলাম, দেন ক্যালকুলেট এরিয়া অফ এ সার্কেল, তাকে কল করলাম, কল করার পরে তাকে বললাম যে 4.5, ঠিক আছে। তো 4.5 বলার পরে সে এরিয়াতে দিল, দেন আমি রেজাল্টটা প্রিন্ট করে দিই। আমি একটু লিখে নিই, দেন এক্সপ্লেন করতেছি, ঠিক আছে। তো এখন আমরা একটু রান করে দেখি কি আসে ব্যাপারটা। 63.605 কিছু একটা আসছে। তো অ্যাকচুয়ালি এখানে কি হচ্ছে এটা আমরা দেখি। প্রোগ্রাম অলওয়েজ শুরু হবে মেইন ফাংশন থেকে, দ্যাট মিনস 15 নম্বর লাইন থেকে। এর উপরে যাই থাকুক না কেন, যতটুকুই লেখা থাকুক না কেন, ডাজন্ট ম্যাটার, অবশ্যই তোমার মেইন থেকে শুরু হবে। ওকে, মেইনে আসার পরে দেখলো ডাবল এরিয়া নামে আমি একটা ভেরিয়েবল ক্রিয়েট করছি। ওকে, জাস্ট এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছে ইকুয়াল টু, এখানে আমি বলছি যে এই ফাংশনটাকে কল করো, ক্যালকুলেট এরিয়া অফ এ সার্কেল ফাংশনটাকে কল করো, ঠিক আছে, তার নাম ধরলেই তা কল হয়ে গেল। ওকে, তো আমি এখানে একটু খেয়াল করি, এখানে ফার্স্ট ব্র্যাকেট বা প্যারেনথেসিস যেটা আছে সেটার ভিতরে লেখা আছে ডাবল রেডিয়াস। এটা হচ্ছে আমার প্যারামিটার লিস্ট, এখানে একটাই প্যারামিটার আছে, প্যারামিটারটার নাম দেওয়া হয়েছে রেডিয়াস। ওকে, এখন এখন সেই রেডিয়াসের জায়গায় আমি 4.5 দিলাম। তো এই যে 4.5 দিলাম, এটাকে বলা হচ্ছে কি আর্গুমেন্ট, ঠিক আছে। এখানে দুইটা কথা আছে, একটা হচ্ছে
একটা হচ্ছে গিয়ে প্যারামিটার অ্যান্ড আর্গুমেন্ট। যদিও মোস্ট অফ দ্য টাইম আমাদের দুইটা সেম হিসাবে ইউজ করা হয়, বাট দুইটার মিনিং একটু ডিফারেন্স। এক প্যারামিটারটা হচ্ছে গিয়ে যখন আমি ফাংশন ডিক্লেয়ার করব, ফাংশনের নাম বলবো, ওই সময় যেই ভেরিয়েবলগুলো দিব আমি তাকে দেওয়ার জন্য, ওগুলো হচ্ছে গিয়ে প্যারামিটার। দ্যাট মিনস এই যে রেডিয়াসটা হচ্ছে গিয়ে একটা প্যারামিটার। সো এই প্যারামিটারের মধ্যে যে ভ্যালুটা আমি বসাবো 4.5, এটা হচ্ছে কি আমি আর্গুমেন্ট হিসেবে পাঠাইলাম। ওকে, তো আর্গুমেন্টটা প্যারামিটারের মধ্যে যাবে। আচ্ছা, তো দেন যেটা হইলো এখানে ওয়ার্কফ্লোটা আমি বলি, যখনই আমি এই ফাংশনটাকে কল হয়ে গেল, এই 4.5 কে নিয়ে ডিরেক্ট চলে যাবে 9 নাম্বার লাইনে, রেডিয়াসের মধ্যে সেটা সেট করে দিবে। ওকে, 9 নাম্বার লাইনের পরে 10 নাম্বার লাইনে এসে এখানে আরেকবার একটা ভেরিয়েবল এরিয়া, আচ্ছা আমরা এখানে এরিয়া না দিয়ে রেজাল্ট দেই, বোঝার জন্য একটু ভালো হবে আর কি। ওকে, তো এখানে এরিয়াতে চলে ডাবল এরিয়া একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলো, এরিয়াতে আমার ক্যালকুলেশন হলো যে এরকমই সূত্র থাকুক, যেরকম ক্যালকুলেশন থাকুক, এক লাইন মাল্টি লাইন যাই হোক। দেন ক্যালকুলেশন পরে রিটার্ন করলো, রিটার্ন একটা কিওয়ার্ড রিটার্ন করলো ওই ভ্যালুটা যেটা ক্যালকুলেট করছে এরিয়াটাকে। তো এই এরিয়াটার ভ্যালুটা ডিরেক্ট সে নিয়ে আসবে এই জায়গার মধ্যে যেখানে কলিং হয়েছিল, এই কলিংটাকে রিপ্লেস করে, একটু আগে যেটা দেখছিলাম আমরা সামথিং ছিল আমার খেয়াল নেই, রেজাল্টটা জাস্ট এই পুরা জিনিসটাকে রিপ্লেস করে দিবে। তার মানে এই রেজাল্ট ইকুয়াল টু ওই ভ্যালুটা হবে। দেন আমি ভ্যালুটাকে প্রিন্ট করে দিলাম। আমি আবারও একবার রান করি, ঠিক আছে, 63.605 হয়েছে। তো এইভাবে হচ্ছে কি ফাংশনটা কাজ করতেছে। তো আমরা যদি একটু স্লাইডটা দেখে আসি, এখানে জিনিসটাকে একটু ভিজুয়ালি এক্সপ্লেইন করা আছে। তো এইভাবে অ্যাকচুয়ালি একটা ফাংশন আমার কাজ করে। ফাংশন যে জাস্ট এটাই হতে হবে তা না। ফাংশন দেখো, ফাংশন কিন্তু আমি চাইলে একটা প্রোগ্রামে অনেকগুলো ফাংশন লিখতে পারি, অনেকভাবে লিখতে পারি। যেমন সে একবার আরেকটা সিম্পল ফাংশন লিখি যার কাজ হচ্ছে গিয়ে দুইটা নাম্বারকে যোগ করা না, যার কাজ হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম নাম্বার রিটার্ন করা। ওকে, তাহলে আমি রিটার্ন করব একটা ইন্টিজার ভেরিয়েবল, আর নাম দিলাম ম্যাক্স অফ 2 ইন্টিজার এক্স কমা ইন্টিজার ওয়াই, মানে দুইটা ভেরিয়েবল নিলাম প্যারামিটার হিসাবে। if x greater than y return x, যেটা বড় আছে সেটা রিটার্ন করলাম, else return y, ঠিক আছে, else মানে তো y বড় হবে, সেটা রিটার্ন করলাম। ওকে, এখন আরেকটা কাজ করি, ইন্টিজার a, b নেই, scanf নিলাম। আচ্ছা, scanf এর আগে while 1 নেই, তাহলে এক্সাম্পলটা একটু ভালো হবে। দুইটা নিয়ে নিলাম, and a and b প্রিন্ট করলাম, সরি, max equal to %d নিউ লাইন। আচ্ছা, এইখানে হচ্ছে কি a আর b এর মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটা, তাহলে আমাদের একটা ফাংশনই আমরা কল করছি ম্যাক্স অফ 2, সেখানে a, b দিয়ে দিলাম। তাহলে a আর b এর মধ্যে যেটা ম্যাক্সিমাম হবে সে রিটার্ন করবে এবং সেটা প্রিন্ট হবে। তো এই প্রোগ্রামটা আবার আমি রান করি। আচ্ছা, আমি দিলাম 3 and 9, বলতেছে 9, এবার দিলাম 10 6 10। তো আমি যেভাবেই দিচ্ছি সে ম্যাক্সিমামটাই রিটার্ন করবে। তাহলে কি হলো, এই প্রোগ্রামটা আমার দুইটা নাম্বারের মধ্যে ম্যাক্সিমাম রিটার্ন করতেছে। তো আমরা কিন্তু এই যে ম্যাক্সিমাম রিটার্ন করা বা এরিয়া ক্যালকুলেট করার কোড আগে করছি, বাট এখন যেটা করতেছি এটা আমরা ফাংশনের মাধ্যমে করতেছি। ফাংশনের মাধ্যমে করার অনেকগুলা সুবিধা আছে। ওকে, নেক্সট আমরা দেখব যে প্রোটোটাইপ জিনিসটা কি। সো ফাংশনের প্রোটোটাইপ হয় অ্যাকচুয়ালি।
সো ফাংশনের প্রোটোটাইপ জিনিসটা বোঝার জন্য আগে একটু আমরা প্রবলেমে চলে আসি যে আসলে কি প্রবলেমটা হচ্ছে। এখানে দেখো অলরেডি আমি 3টা ফাংশন লিখে ফেলছি। ক্যালকুলেট এরিয়া, নাম্বার অফ ম্যাক্সিমাম অফ 2, ম্যাক্সিমাম অফ 4, আরেকটা লিখছিলাম সামথিং, ওটা কেটে দিছি। তো এইভাবে হয়তো আমার প্রোগ্রামে 10টা 20টা 50টা ফাংশনও থাকতে পারে, ছোট থেকে বড়। ঠিক আছে, এখানে মাত্র সবগুলোই 1-2 লাইনের, বাট ফাংশনগুলো কিন্তু অনেক বড় বড় হইতে পারে। যেমন মনে করো প্রাইম নাম্বার কিনা, সেটা অ্যাটলিস্ট একটু বড় হবে, বা আরও যদি অন্যান্য ফাংশন লিখি অনেক বড় হইতে পারে। সেক্ষেত্রে যেটা হবে, আমার মেইন ফাংশনটা অনেক নিচে পড়ে যাচ্ছে এভাবে লিখতে লিখতে। অলরেডি 25th লাইনে চলে আসছে, বা আরো যদি মনে করো 5-10টা ফাংশন বেশি থাকতো তাহলে 100-200 নাম্বার লাইনেও চলে যেতে পারে। তো আমরা জানি যে প্রথমেই মেইন ফাংশনটাই কল হয়, মেইন ফাংশনটাই রান করে। সো উপরে যত কোডই থাকুক না কেন মেইন ফাংশনে যাবে। তো মেইন ফাংশনটা যদি আমার নিচে পড়ে যায়, ইন দ্যাট কেস যেটা হলো, আমার রিডেবিলিটিটা কমে যাচ্ছে। যখন একটা প্রোগ্রামার বা অন্য কেউ তোমার কোডটা ওপেন করবে, তখন শুরুতে এই বিভিন্ন ফাংশন দেখে দেখে তার মাথা খারাপ হয়ে যাবে। সে আদৌ আসলে মেইন ফাংশনে যেটা হচ্ছে সেটা দেখার আগে অলরেডি সে কনফিউজ হয়ে যাবে। সো রিডেবিলিটি বাড়ানোর জন্য যেটা করা হয়, এই ফাংশনগুলোকে মেইনের পরে লেখা হয়। ঠিক আছে, এই ফাংশনগুলোকে প্রথমে মেইন লেখা হয়, নিচে ফাংশনগুলো লেখা হয়, কমন প্র্যাকটিস সি এর ক্ষেত্রে। ওকে, তো সেক্ষেত্রে ফাংশনগুলো যদি নিচে লিখি তাহলে কম্পাইলারের ক্ষেত্রে একটা সমস্যা হয়। যদিও কনসেপ্টগুলো পুরানো, এখনকার কম্পাইলার না, সরি, আইডি গুলা অনেক বেশি ইন্টেলিজেন্ট, তারপরও টপিকগুলো জানতে হবে তোমাদেরকে। সো নিচে যদি লেখা হয় তাহলে কম্পাইলার যেটা করতে পারে, কম্পাইলার এটাকে তখন আর চিনে না। আচ্ছা, লেটস হ্যাভ এ লুক যে আমরা কি এটাকে রান করতে পারি কিনা। সে ডাবল L is equal to calculate area or 4.5 দিলাম, দেখি প্রোগ্রামটা রান করে কিনা। আই এম নট শিওর রান করবে। হ্যাঁ, আচ্ছা, করতেছে না। দ্যাট মিনস হচ্ছে কি সে চিনতে পারতেছে না, বিকজ ক্যালকুলেট এরিয়া সে আসলে বুঝতেছে না যে ক্যালকুলেট এরিয়াটা কি। কারণ সে প্রথম থেকে রিড করে আসছে, রান করতেছে মেইন, ঠিক আছে, ফার্স্টে, বাট আগে সবগুলো রিড করে আসছে। তো এখনো সে ক্যালকুলেট এরিয়াটা রিড করে নাই, তার আগেই সেটাকে পেয়ে সে আর চিনতে পারতেছে না যে এই জিনিসটা কে। এই জন্য যেটা করতে হয়, আগে থেকে তাকে জানায় দিতে হয় যে আমার এই যে ক্যালকুলেট এরিয়া নামে একটা ফাংশন আছে, এটা আমি পরে এটার ডেফিনিশন দিব, বাট আছে তুমি আগে জেনে নাও। তো এই জানাটার নাম হচ্ছে গিয়ে প্রোটোটাইপ। তো প্রোটোটাইপ ডিক্লারেশন অ্যাকচুয়ালি ফাংশনের যেই ডেফিনিশনটা আছে বা ফাংশনের যে সিগনেচারটা আছে, এটাকে ফাংশনের সিগনেচার বলা হচ্ছে। এটা দিয়ে সেমিকোলন দিয়ে দেওয়া, এটাই হচ্ছে গিয়ে প্রোটোটাইপ। ঠিক আছে, এই যে ক্যালকুলেট এরিয়া অফ এ সার্কেল, এই ফাংশনটার প্রোটোটাইপ আমি 9 নাম্বার লাইনে লিখে দিলাম। তো এখানে যেটা হয়েছে, আমি কম্পাইলারকে জানায় দিচ্ছি যে আমার কোডে ক্যালকুলেট এরিয়া অফ এ সার্কেল নামে একটা ফাংশন আছে, যে একটা ডাবল ভ্যালু রিটার্ন করবে এবং সে একটা ডাবল ভ্যালু প্যারামিটার হিসাবে নিবে, এবং পরবর্তীতে এসে আমি সেটাকে আবার হুবহু সেম ভাবে এটার বডি সহ দিলাম। সো প্রোটোটাইপ মানে কি, বডি ছাড়া একটা ফাংশনের ডিক্লারেশন। তো আমরা জানি অ্যাকচুয়ালি এখানে আমরা যেটা করছি, দেখো 12 নাম্বার লাইনে ভেরিয়েবলের ক্ষেত্রে আমি একসাথে ডিক্লেয়ার করছি, একসাথে একটা ভ্যালু অ্যাসাইন করে দিছি, যেমন ইন্টিজার x ইজ ইকুয়াল টু 5। আবার এটাও আমরা করতে পারতাম, ইন্টিজার x এক জায়গায় ডিক্লেয়ার করতে পারতাম, পরবর্তীতে x ইজ ইকুয়াল টু 5 আরেকটা লাইনে এটাকে ইনিশিয়ালাইজ করতে পারতাম। সিমিলার কাজটা ফাংশনের ক্ষেত্রে হচ্ছে, যে আমি 9 নাম্বার লাইনে ফাংশনটাকে ডিক্লেয়ার করে আসছি, কম্পাইলারকে জানাই আসলাম মেইনের আগে যে এটা আমার ফাংশন, দেন আমি ফাংশনটার ডেফিনিশন দিলাম, বডিটা দিলাম। সিমিলারলি আমি ম্যাক্স অফ 2 এটাকেও জানায় দিব, এন্ড এটাকেও জানায় দিব। ওকে, এখন আর প্রোগ্রাম রান করলে এরর আসবে না, চলে গেছে। বাট আমি এখন রান করে আসলে কোনো এক্সাম্পল দেখাতে যাচ্ছি না, আমার মেইন ফাংশনের ভিতরে তেমন কিছুই করা নাই, জাস্ট একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে। তো যাই হোক, এখানে দেখো, এখানে কোডের রিডেবিলিটিটা আরো বেড়ে গেল, আরো সিম্পল হয়ে গেল কোড। এখন কিন্তু কোডটা দেখতে আরেকটু ক্লিয়ারলি বোঝা যাবে। তুমি যখন একটা প্রোগ্রামে ঢুকবা, প্রোগ্রামে ঢোকার পরেই দেখবা ওকে ঠিক আছে, এখানে তাহলে 3টা ফাংশন ডিক্লেয়ার করা আছে। তো এই 3টা ফাংশন কি আছে আমি দেখে নিলাম, ম্যাক্স অফ 2। কেউ হয়তো আবার এখানে ইয়া দিয়েও দিতে পারো যে
ঠিক আছে, কমেন্ট দিয়ে দিলে যে আসলে এটা কি মিন করে। অনেকে আবার মাল্টি লাইন কমেন্ট দিয়েও দিতে পারে যে এই ফাংশনটার কাজ কি। তো এইটা দেখে একজন প্রোগ্রামার বা আরেকজন যে তোমার কোডটা পড়তেছে সে সুন্দরভাবে বুঝে গেল যে এখানে তিনটা আছে, তিনটার কাজ কি। দেন মেইন ফাংশনে চলে গেল। মেইন ফাংশনে আসলে মেইন লজিকটা আছে যে কিভাবে প্রোগ্রামটা কাজ করতেছে। এরপর সে মেইন দেখার পরে ক্রমে নিচে গিয়ে তার যদি মনে হয় যে আমি ফাংশনগুলো কিভাবে কাজ করতেছে, ক্যালকুলেশন করতেছে দেখবো, সে দেখলো। অথবা সে সেটা ইগনোরও করতে পারে, যেটা বললাম অ্যাবস্ট্রাকশনের ব্যাপারটা। ওকে ঠিক আছে, কিভাবে স্কোয়ার বের করছে, কিভাবে সার্কেলের এরিয়া ক্যালকুলেশন করছে, আমার মাথা ব্যথার দরকার নেই। এরিয়া ক্যালকুলেশন করে কি করলো সেটা নিয়ে আমার মাথা ব্যথা। তো এরকমও হইতে পারে, যে কারণে প্রোটোটাইপের ব্যাপারটা আসে আর কি। আচ্ছা, তো এই হচ্ছে গিয়ে প্রোটোটাইপ। এর বেশি আসলে বলার কিছু নাই। প্রোটোটাইপ অনেকেই ইউজ করে, আবার অনেকেই ইউজ করেও না, যেহেতু সিম্পল প্রোগ্রাম। আর সি দিয়ে তো সবাই সবকিছু করে না। আর অ্যাডভান্স ল্যাঙ্গুয়েজে গেলে তখন আর প্রোটোটাইপের ব্যাপারটা খুব একটা প্রয়োজনীয়তা থাকে না। তারপরেও তোমাদের বেসিকটা জানা দরকার যে হোয়াট ইজ ফাংশন প্রোটোটাইপ। ওকে, চলে যাই নেক্সট টপিকসে, ভেরিয়েবল স্কোপ। তো ফাংশন নিয়ে কথা বলার সময় ভেরিয়েবল স্কোপটা আরেকটু ইম্পর্টেন্ট হয়ে দেখা দেয়। ভেরিয়েবল স্কোপটা নিয়ে আমি আগে কথা বলছি কিনা আমার ঠিক মনে নাই, বাট এখন এটাকে নিয়ে একবার আলোচনা করতে হবে। তো ভেরিয়েবল স্কোপ এই জন্য আসছে, এই যে আমাদের অনেকগুলো ফাংশন আছে, ফাংশনের ভিতরে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি, আবার মেইনের মধ্যেও ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি। যেটা আমার প্রথম এক্সাম্পলে আমি দেখাইছিলাম যে আমি এখানে ডাবল এরিয়া নিয়ে ক্যালকুলেট এরিয়া এখানে 4.5 দিয়েছিলাম, 63 পয়েন্ট সামথিং আসছিল। তো যেখানে ছিল এখানে আমি এরিয়া ডিক্লেয়ার করছি, এখানেও আবার এরিয়া ডিক্লেয়ার করছি। দেখো একটাতে ক্লিক করার সাথে সবগুলা লাল হয়ে যাচ্ছে, কারণ কম্পাইলার না, কোড ব্লকস এটা আইডেন্টিফাই করতে পারে যে সেম নামের কারা কারা আছে। তো এই যে মনে করো সবগুলা এরিয়া, এই এরিয়া আর এই এরিয়া দুইটা কিন্তু সেম না, কারণ দুই জায়গায় ডিক্লেয়ার করা হয়েছে। এই জায়গাটাকে বলা হচ্ছে যে স্কোপ, ভেরিয়েবল স্কোপ, যে একটা ভেরিয়েবল কতটুকু পর্যন্ত কাজ করবে, কতটুকু পর্যন্ত সে ভিজিবল। ওকে, ইভেন এমনও হইতে পারে যে এখানে মনে করো ইন্টিজার এক্স লিখে আসলাম। সো এখানে তো ইন্টিজার এক্স অনেক কিছুই করতে পারি। এইখানে এসে এক্স ইজ ইকুয়াল টু 5 বা 6 লিখলাম। এই প্রোগ্রামটা যদি রান করি দেখবা একটা এরর দেখাচ্ছে 23 নাম্বার লাইনে, বিকজ এক্স ইজ ইকুয়াল টু 6 বলায় সে চিনতে পারতেছে না এক্সটা কে বা কোথা থেকে আসলো, কারণ এটার কোনো ডিক্লারেশন নাই। এই জিনিসটা ডিক্লেয়ার করা হয়েছে মেনের ভিতরে। তো ফাংশন স্কোপ যদি আমি আগে বলে থাকি তাহলে তো অবশ্যই বলছি, সিতে ফাংশন স্কোপটা বেসিক্যালি ডিপেন্ড করে এই যে কার্লি ব্র্যাকেটের উপরে। যেই কার্লি ব্র্যাকেটের ভিতরে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হবে আইডেন্টিফায়ার হিসাবে, ওই কার্লি ব্র্যাকেটের ভিতর বাইরে আর অ্যাক্সেস করা যাবে না। দ্যাট মিন্স এখানে আমি এক্স ডিক্লেয়ার করছি, এখানে এসে এক্স ইজ ইকুয়াল টু 0 লেখা যাবে না। বা এইখানে আমি এরিয়া ডিক্লেয়ার করছি, এইখানে এসে আবার যখন নতুন করে এরিয়া দিলাম, এই দুইটা এরিয়া আলাদা। ওকে, তো এই দুইটা হচ্ছে কি ডিফারেন্ট লোকালিটির। তো এই এক্সটাকে আমরা বলবো মেইন ফাংশনের লোকাল ভেরিয়েবল, এরিয়াটাকে বলবো মেইন ফাংশনের লোকাল ভেরিয়েবল। এইখানে যে ডাবল এরিয়া দেওয়া আছে এটা হচ্ছে ক্যালকুলেট এরিয়া ফাংশনের লোকাল ভেরিয়েবল। এগুলাতে আর কোনো লোকাল ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয় নাই, বাট প্যারামিটারে যে ভেরিয়েবলগুলো আছে এগুলাকেও আমরা ওই ম্যাক্স অফ 2 এর লোকাল ভেরিয়েবল বলতে পারি। তো এই ছিল হচ্ছে কি লোকাল ভেরিয়েবল। প্রত্যেকের লোকাল ভেরিয়েবল হচ্ছে কি আলাদা, নাম হয়তো সেম হইতে পারে, বাট লোকাল ভেরিয়েবলগুলা প্রত্যেকটাই আলাদা আলাদা হবে। ঠিক আছে, যেমন দুইটা জায়গায় দুইজন মানুষের একই নাম থাকতেই পারে। এই ছিল লোকাল ভেরিয়েবল। এখন আরেকটা কনসেপ্ট হচ্ছে কি গ্লোবাল ভেরিয়েবল। যেমন আমি চাচ্ছি যে কোনো একটা ভেরিয়েবল সবাই মিলে শেয়ার করবে। এখানে কি হয়েছে, ইন্টিজার এখানে ডাবল এরিয়া আর এখানে ডাবল এরিয়া, দুইটা এরিয়া ডিফারেন্ট, দুইজনের জন্য দুইটা নিজস্ব কপি আছে। বাট আমি চাচ্ছি যে সবার জন্য একটা সিঙ্গেল কপি, একটা সিঙ্গেল ভেরিয়েবল রাখবো। সো সেটাকে আমরা যেটা করব, এইরকম ফাংশন যেখানে প্রোটোটাইপ ডিক্লেয়ার করছি সেটার উপরে বা নিচে এই যে হেডার ফাইলের পরে আর কি, উপরে বা নিচে যে কোনো এক জায়গায় যদি আমি ইন্টিজার মনে করো নাম দিলাম কিউ, নাম দিই একটা আনকমন নাম, ইন্টিজার কিউ দিলাম, কোনো ফাংশনের ভিতরে না। তো এই কোনো ফাংশনের ভিতরে না যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করলাম, এই ভেরিয়েবলটা হচ্ছে কি গ্লোবাল ভেরিয়েবল। বিকজ এখানে আমি যদি কিউ ইজ ইকুয়াল টু 10 লিখি,
দেখো আমি ফাংশনের ভিতরে ডিক্লেয়ার করিনি, কিন্তু তারপরও আমার কোনো এরর দেখাবে না। সিমিলারলি আমি ক্যালকুলেট রেডিয়াস বা ক্যালকুলেট রেডিয়াসের ভিতরে লিখি বা অন্যান্য যে কোনো জায়গায় কিউ ইজ ইকাল টু 5 লিখলাম, কোনো সমস্যা হবে না, এরর আসবে না, বিকজ এই গ্লোবাল ভেরিয়েবলটা সবার জন্য সেম। এখন গ্লোবাল ভেরিয়েবল আবার একজন যদি চেঞ্জ করে সবাই কিন্তু সেই চেঞ্জটা দেখতে পারবে, ঠিক আছে? যেমন এখানে আমরা দেখি, এখানে এটা বাদ দেই, কেন যদি আমি প্রিন্ট করি %d প্রিন্ট করলাম কিউ এর ভ্যালু। ওকে, এখন কিউ এর ভ্যালু কি প্রিন্ট করবে? অবভিয়াসলি 10 প্রিন্ট করবে, 10 প্রিন্ট করতেছে, কিন্তু এই 24 নাম্বার লাইনে কিন্তু এটাকে 5 হিসেবে ডিক্লেয়ার করা আছে, বাট এটা 5 হয়নি কেন? কারণ এই ফাংশনটাকে কখনো কলই করা হয়নি। সো আমি যদি এটা করতাম q is equal to 10 এরপরে ক্যালকুলেট কিছু একটা দিয়ে দিলাম, 3.0 দিয়ে দিলাম, এই ফাংশনটাকে কল করছি, রেজাল্ট দিয়ে আমি কোনো কাজই করলাম না, রেজাল্ট থাকুক রেজাল্টের মতো। এখন যদি আমি প্রিন্ট করি, দেখো 5 প্রিন্ট করতেছে, ঠিক আছে? আবার এই ফাংশনটাকে আমি কল করলাম, ঠিক আছে, কিন্তু কলটা করলাম প্রিন্টের পরে, তখন কিন্তু আবার এজ ইউজুয়াল আগের 10টাই দেখাবে, ঠিক আছে? ডিপেন্ড করতেছে কোথায় কি করতেছি। আই হোপ এটা বোঝা গেছে। সো এটাই ছিল গ্লোবাল ভেরিয়েবল আর লোকাল ভেরিয়েবল, সবাই মিলে শেয়ার করলে সেটা হচ্ছে গ্লোবাল, আর যদি তার নিজস্ব করতে হয় তাহলে লোকাল। লোকালটা হচ্ছে কি অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ থাকবে, গ্লোবালটা কোনো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে থাকবে না। চলে যাই আমরা নেক্সট টপিকসে, লাইব্রেরি ফাংশন, যেটা নিয়ে আমি আগেও বলছিলাম শুরুর দিকে যে ফাংশন দুই ধরনের। এতক্ষণ আমরা যা যা করলাম সেগুলো ছিল আমাদের ইউজার ডিফাইন্ড ফাংশন। আমি আমার নিজের মন মতো ফাংশন লিখছি, এটা খুবই কমন একটা প্র্যাকটিস। আমাদেরকে অবশ্যই অনেকগুলো ফাংশন লিখতে হবে প্রোগ্রামটাকে সুন্দর এবং ইজিলি করে রিড করার জন্য এবং প্রোগ্রামটাকে সাজানোর জন্য। এর সাথে সাথে পাশাপাশি আমরা লাইব্রেরি ফাংশনগুলো ইউজ করব। যেমন আমি অলরেডি তোমাদেরকে বলছি যে printf scanf এই দুইটা হচ্ছে গিয়ে আগের লাইব্রেরি ফাংশন। এছাড়াও আমরা puts gets, put ক্যারেক্টার, get ক্যারেক্টার এগুলো কিন্তু অলরেডি ইউজ করেছি। তো লাইব্রেরি ফাংশন বোঝার আগে একটা জিনিস বুঝতে হবে, যেটা হচ্ছে কি আমাদের হেডার ফাইল। এই যে দেখো অলরেডি আমরা একটা হেডার ফাইল কমন ইউজ করতেছি অনেকদিন ধরেই, সেটা হচ্ছে কি হ্যাশ ইনক্লুড। হ্যাশ ইনক্লুড হচ্ছে কি একটা কমান্ড, যে ইনক্লুড করো, কি ইনক্লুড করো, এই হেডার ফাইলটাকে ইনক্লুড করো stdio.h। stdio মানে হচ্ছে কি স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। এই লাইব্রেরিটার নাম দেওয়া হয়েছে stdio.h দিয়ে বোঝানো হচ্ছে কি হেডার ফাইল। .c দিয়ে কিন্তু আমরা c এর ফাইল এর এক্সটেনশন থাকে .c অথবা cpp। তো হেডার ফাইলের এক্সটেনশন হচ্ছে কি .h, ঠিক আছে? সো এই হেডার ফাইলটা এখানে ইনক্লুড করার কারণ হচ্ছে কি আমি printf scanf এগুলো ইউজ করব। সিমিলারলি আরো অনেকগুলো লাইব্রেরি আছে এই স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ছাড়াও, যেটা লিস্ট এখানে আমি করছি। এখানে জাস্ট কয়েকটা ফাংশনের নাম দেওয়া আছে, কয়েকটা লাইব্রেরির নাম দেওয়া আছে, হেডার ফাইলের নাম দেওয়া আছে। বাট তোমরা যদি তোমাদের বইয়ে দেখো, আমাদের যে বইটা আছে, বইয়ের শেষের দিকে অ্যাপেন্ডিক্স H এর মধ্যে অনেকগুলো লাইব্রেরি ফাংশন দেওয়া আছে। সেখান থেকে আমি কমন কিছু ফাংশন যেগুলো খুব বেশি ইউজ হয় সেগুলোকে লিস্ট আউট করেছি, বা তোমরা সবগুলোর উপরে একবার চোখ বুলিয়ে দেখতে পারো। এখানে একই সাথে ফাংশনের নাম, কি রিটার্ন করবে, সেটা কি পারপাসে আমি এটা ইউজ করতে পারি, এবং সেটা ইউজ করলে কোন ফাইলটা ইনক্লুড করতে হবে এটা দিয়ে দেওয়া আছে। তো আমরা আমাদের একটু আমি যেগুলো আলাদা করছি সেগুলো দেখি। যেমন মনে করো অ্যাবসলিউট ফাংশন, abs। অ্যাবসলিউট মানে হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু তো তোমরা জানোই যে 5 দিলে রেজাল্ট আসবে 5, -5 দিলেও রেজাল্ট আসবে 5, মানে অলওয়েজ পজিটিভটা আসবে আর কি। তো আমি যদি এরকম করি যে a - b, এখন আমি a একটা ভেরিয়েবল, b একটা ভেরিয়েবল, কোনোটার মানে আমার জানা নাই। a যদি b এর থেকে বড় হয় রেজাল্ট পজিটিভ হবে, a যদি b এর থেকে ছোট হয় রেজাল্ট নেগেটিভ হবে। বাট আমার দরকার দুইটার মধ্যে পার্থক্য, তাহলে আমি অ্যাবসলিউট ইউজ করব। আবার সিলিং আছে, এখানে অ্যাবসলিউটের মধ্যে ইন্টিজার ভেরিয়েবল দিতে হয়, সে আবার রিটার্ন করে আরেকটা ইন্টিজার ভেরিয়েবল। সিল ফাংশন, তো তার মধ্যে একটা ডাবল ভেরিয়েবল দিতে হয়, সে যেটা করে সিলিং ফাংশন করে দেয়। সিলিং আছে, ফ্লোর আছে, এখানে ফ্লোরটা উল্লেখ করা নাই। সিলিং ফাংশন মানে হচ্ছে সে 2.7 লেখা আছে, সেটাকে সে 3 বানায় দিবে। যদি ফ্লোর ফাংশন ইউজ করতাম তাহলে সেটাকে সে 2.7 হলে 2 বানায় দিত, ফ্লোর করে দিত, মানে নিচের দিকে অথবা উপরের দিকে সে এটাকে রাউন্ড ফিগার করে দিবে।
তারপরে আছে ইজ আলফা, ইজ ডিজিট, যে কোনো একটা ক্যারেক্টার যদি পাস করি সে আমাকে 0 অথবা 1 রিটার্ন করবে। যদি সেটা অ্যালফাবেটিক ক্যারেক্টার হয় ইজ আলফা তাহলে 1 রিটার্ন করবে আর 0 রিটার্ন করবে যদি না হয়। এই জন্য দেখো আমাকে সি টাইপ করতে হবে। এভাবে আছে পাওয়ার, স্কিউরিটি, strlen, যেমন strlen যেটা হচ্ছে গিয়ে স্ট্রিং এর আমরা লেন্থটা এতদিন পর্যন্ত ক্যালকুলেট করছি যে নাল পাওয়ার আগ পর্যন্ত যতটুকু হবে সেটাই লেন্থ, বাট এখানে string.h টাকে যদি আমরা ইনক্লুড করি তাহলে strlen এটাকে কল করলেই আমার স্ট্রিং এর লেন্থটা পেয়ে যাব। যেমন আমি যদি একটা এক্সাম্পল দেখাই, যেমন মনে করো আমরা এখানে হ্যাশ ইনক্লুড করে দিই, string.h ইনক্লুড করি আর math.h ইনক্লুড করি। দুইটার এক্সাম্পলই আমি দেখাতে যাচ্ছি। ওকে, সো আমি প্রিন্ট করলাম %f পাও, মানে পাওয়ার যেটা করব 2 এর পাওয়ার দেব 5। ঠিক আছে, তাহলে 2 এর পাওয়ার 5 দিলে কি হয় সেটা আমরা প্রিন্ট করব। দেখি আমরা 32 আসার কথা, 32.00 আসছে, বাট আমরা বুঝতে পারছি যে জিসটা কি। সিমিলারলি আমি স্কয়ার রুট করতে পারি, SQRT স্কয়ার রুট। এখানে আমি দিয়ে দিলাম সে কত স্কয়ার রুট দেব, 16 দিলাম, 64 দিলাম। ঠিক আছে, চলে আসলো। আবার একটা স্ট্রিং নিলাম, মনে করো ক্যারেক্টারের একটা অ্যারে str ইজ ইকুয়াল টু নিয়ে নিলাম CAC 1213। ঠিক আছে, এখানে len starlen ইউজ করলাম। আমরা রান করি, সরি এটা ফ্লোটিং পয়েন্ট হবে না, জন্য 0 আসছে। লেন্থ অবশ্যই ইন্টিজার হবে। সো 8টা মানে কি, এখানে CAC তে 3টা, হাইফেন একটা 4টা আর 4টা ডিজিট আছে। সো এইভাবে আসলে আমরা লাইব্রেরি ফাংশন ইউজ করতে পারি। লাইব্রেরি ফাংশন এখানে যেগুলো দেওয়া আছে এর বাইরেও আরো অনেক লাইব্রেরি ফাংশন আছে, বাট এখানে মোস্ট কমন ইউজগুলো আমরা দিছি। অবশ্যই যখন যে কাজে লাগবে ওই ফাংশনগুলোকে সার্চ করে বের করতে হবে। করতে করতে এমনি অভ্যাস হয়ে যাবে যে কোনটা কিসের। তো তোমরা কিছু লাইব্রেরি ফাংশন নিজেরা প্র্যাকটিস করে দেখবা যে এটা কিভাবে কাজ করতেছে। ওকে, নেক্সট হচ্ছে কেন আমরা ফাংশন ইউজ করছি সেটা আমরা অলরেডি আলোচনা করছি, বাট লাস্ট একটা টপিকস আছে রিকারশনটা আমরা আলোচনা করব নেক্সট ভিডিওতে, যেহেতু এটা একটু বড় এবং একটু ডিফারেন্ট টাইপস অফ টপিকস। আর এখন ফাংশনের ভিডিওটা শেষ করার আগে আরো একটা টপিক সম্বন্ধে আলোচনা করতে চাই, যেটা হচ্ছে গিয়ে এরে এন্ড ফাংশনস, মানে ফাংশনের মধ্যে কিভাবে এরে পাস করা যায় বা এরে দিয়ে আমরা কিভাবে ফাংশনে কাজ করব। তো এই জিনিসটা সিতে একটু ট্রিকি এবং সিটা আসলে এই কাজের জন্য খুব এটা দিয়ে করা যায়, বাট খুব একটা আসলে সুইটেবল না। অন্যান্য ল্যাঙ্গুয়েজে জাভাতে বা C++-এ বা অন্যান্য ক্ষেত্রে যেটা হয় এটা একটু ইজিলি করা যায় আর কি। তো আমরা দেখি কি করা যায়। এখানে আমি একটা এরে পাঠাবো, ইন্টিজারের এরে, এবং আমার ফাংশনটার কাজ হবে যে ওই এরের যতগুলো নাম্বার আছে সবগুলো নাম্বার যোগ করে ফেলা। ওকে, তার মানে হচ্ছে কি সে যোগফল আমাকে রিটার্ন করবে, তার মানে তার রিটার্ন টাইপ হবে ইন্টিজার। তার একটা নাম দিলাম সাম অফ এরে। অবশ্যই সে একটা এরে প্যারামিটার হিসাবে নেবে, নাম দিলাম লিস্ট। ওকে, এবং এরের সাইনটা দিলাম। এখন এইখানে হচ্ছে গিয়ে ট্রিক্সটা, যেটা হচ্ছে গিয়ে এরের এইখানে কোনো ভ্যালু দেওয়া যাবে না, মানে এরের সাইজটা কি এখানে ডিরেক্টলি দেওয়া যাবে না, দিতে হবে আলাদা করে সে ইন্টিজার n। এই জিনিসটা হচ্ছে গিয়ে একটু অড এবং অকওয়ার্ড, যেটা আসলে করা উচিত ছিল না, বাট সি এর প্রবলেমটা হচ্ছে গিয়ে এরে যখন পাস করে এরেটা যায় ঠিক আছে, একটা রেফারেন্স যায়, যেটা এখন তোমরা বুঝবা না, আমরা পয়েন্টার নিয়ে যখন আলোচনা করব তখন রেফারেন্সের ব্যাপারে আলোচনা করব। বাট
সে ওই লিঙ্কটা পাইলো, এর সাইজটা কতটুকু সে জানতে পারে না, যেই জন্য এক্সপ্লিসিটলি তাকে আমি আরেকটা প্যারামিটার দিয়ে এর সাইজটা বলে দিতে হয়। ওকে, তো আচ্ছা একটু কপি করে নিয়ে আসি, তাহলে বেটার হয়। ওকে, আচ্ছা একটা জিনিস একটু রিক্যাপ করে নেই, যেটা বলেছিলাম যে ইয়ার ক্ষেত্রে, প্রোটোটাইপের ক্ষেত্রে এখানে যদি আমি ভেরিয়েবলের নাম আইডেন্টিফায়ারটা নাম দেই না দেই ইন্টিজার n, আবার এখানে নাম দিছি লিস্ট, তাহলেও কিন্তু কাজ করবে। এখানে ইন্টিজার x দিছি, y দিছি, এটা যদি না দিই তাহলেও কাজ করবে, বাট অবশ্যই পরবর্তীতে যখন ফাংশনটা আমি ফুল বডি সহ লিখবো তখন ওইখানে একটা ভেরিয়েবলের নাম থাকতে হবে, মানে আইডেন্টিফায়ার থাকতে হবে। সো জাস্ট এভাবে আমি রেখে দিচ্ছি, বাট তোমাদেরকে দেখাই রাখলাম জাস্ট। সো এখানে যেটা করার কথা ছিল, যে একটা ফর লুপ নেওয়ার আগে অবশ্যই সামের জন্য একটা ইন্টিজার সাম ইজ ইকুয়াল টু 0 রেখে দিলাম, একটা ফর লুপ চালাইলাম, ইন্ট i ইকুয়াল 0 থেকে i লেস দেন n পর্যন্ত চললো, i প্লাস প্লাস হইতে থাকলো, আর এদিকে সাম প্লাস ইজ ইকুয়াল টু লিস্ট এর আইতম ভ্যালুটা আমরা যোগ করে দিলাম, এবং ফাইনালি রিটার্ন করে দিলাম সাম। তাহলে কি হবে, আমি অ্যারেটা এখানে পাস করছি এবং অ্যারেটা যোগ করে রেজাল্টটা আমি এখানে পেয়ে যাব। সো মনে করো আমি একটা অ্যারে ডিক্লেয়ার করি, এখানে ইন্টিজার আর নামে একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, ভ্যালু দিলাম না যেহেতু আমি এখানে ডিরেক্ট ভ্যালুগুলো দিয়ে দিব। ঠিক আছে, তো এখন আমি প্রিন্ট বললাম %d, যোগফলটা সে আমাকে বলে দিবে, আর কল দেই সাম অফ অ্যারে, এখানে আমি অ্যারে পাস করলাম, এখানে আর কিছু দেওয়া লাগবে না, জাস্ট আর নামটা দিলেই চলবে, এবং সেই সাথে অ্যারেতে সাইজ কত, এর এখানে আছে গিয়ে 3টা 4টা 5টা ভ্যালু আছে, 5 দিয়ে দিলাম। ওকে, তাহলেই হচ্ছে গিয়ে আমাদের প্রোগ্রামটা রান করবে 15। ওকে, তো এতটুকু 4 পর্যন্ত যোগফল হচ্ছে গিয়ে 10, আর 5 হচ্ছে গিয়ে 15। তো এইভাবে আমরা একটা এর যোগফল বের করতে পারি, বা এরে দিয়ে কাজ করতে পারি। এরে কাজ করতে গেলে যেটা আমি দেখাতে চাচ্ছিলাম, জাস্ট হচ্ছে কি একটা ইন্টিজার এক্সট্রা সাইজটা পাস করতে হবে, এটাই আসলে ইম্পর্টেন্ট জিনিস। সেকেন্ডলি আর একটা এক্সাম্পল দেখাবো, যেহেতু এরে নিয়ে আমরা কথা বলতেছি, তার মানে স্ট্রিংও আমি পাস করতে পারবো। দ্যাট মিনস আমি একটা ইন্টিজার রিটার্ন করব th লেন্থ। স্ট্রিং আমরা বলছিলাম যে একটা ক্যারেক্টারের এরে থাকবে, str নাম দিলাম। ওকে, এখন স্ট্রিং এর ক্ষেত্রে আবার একটু ডিফারেন্ট, যে স্ট্রিং এর ক্ষেত্রে ওই ইন্টিজার যে সাইজটা আছে, মানে এর যে সাইজটা, এটা দেওয়া লাগে না। কেন দেওয়া লাগে না? বিকজ আমি স্ট্রিং এর শেষে অবশ্যই নাল ক্যারেক্টার থাকে, আমি ওইখান থেকে ওইটা অ্যাক্সেস করতে পারি, যে নাল হইলে আর তুমি কাউন্ট করবা না বা আর তুমি যাবা না, এটাই আমার শেষ। তো ওই জায়গায় অ্যাকচুয়ালি আমার সাইজটা না দিলেও হয়, কেউ যদি সাইজ দিয়ে দিতে চায় তাও কোনো সমস্যা নেই, জাস্ট আমি সাইজ না দিয়ে দেখাচ্ছি। ইন্টিজার লেন্থ ক্যারেক্টার str নাম দিলাম। ওকে, সো এখানে দেখো আমি একটা ইন্টিজার i নিলাম, i থাকুক, কিছু না দেই। আর এখানে যেটা করব আমি ফর i ইকুয়াল 0 দিলাম, str i নট ইকুয়াল নাল দিলাম, এটা তোমরা আগেও দেখছো। আর এখানে জাস্ট কিছুই দিলাম না, একটা নাল স্টেটমেন্ট দিলাম, কারণ i যেখানে গিয়ে থামবে সেটাই হচ্ছে গিয়ে আমার লেন্থ হয়ে যাবে। রিটার্ন করে দিলাম i। ওকে, তো এখানে আমি আসলে কোনো একটা যদি মানে একটা স্ট্রিং এর লেন্থ বের করার জন্য আমি নিজস্ব ফাংশন ইউজ করলাম। সো এখানে আমি একটা স্ট্রিং দেই csc1213, দেখি 8টা ঘর দেখাচ্ছে। ওকে, তো এটাই অ্যাকচুয়ালি আমি দেখাতে যাচ্ছিলাম। সো এর সাথে আসলে শেষ হয়ে গেল আমাদের ফাংশন রিলেটেড সব কথাবার্তা। দুই একটা টপিক শেখানো বাকি আছে, যেমন রিকারশন, তারপরে হচ্ছে গিয়ে পাস বাই ভ্যালু, পাস বাই রেফারেন্স, এই জিনিসগুলো নিয়ে এখন আসলে আলোচনা করার মতো না। আমরা পয়েন্টারটা শেখার পরে এটা নিয়ে আলোচনা করব।
আর রিকাশন তো বললামই, সামনের ভিডিওতে আমরা আলোচনা করব। তো এতটুকুই পর্যন্ত ফাংশনটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। সি বলো বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য বলো, তোমার অ্যাডভান্টেজ গুলো তো বলা হয়েছেই, তারপরে আবার বলতেছি প্রোগ্রামকে মডুলারাইজ করার জন্য এবং ইজিলি হ্যান্ডেল করার জন্য ফাংশনটা খুবই ইম্পর্টেন্ট। সো আই হোপ তোমরা ঠিক মতো প্র্যাকটিস করবা।